ইতিহাস বদলায়, বদলায় মানুষের ভাগ্য। তবে মানুষের জীবনে যা বদলায় না তা হলো মানুষের কর্ম এবং তার কর্মের ফল। যেমনভাবে বদলাতে পারেনি মিস্টার পালিত তার নিজের ভাগ্যকে নিজের কর্মের দ্বারা। সেই কর্মই তাকে বিতাড়িত করে ছেড়েছে। শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেল তার কর্মের ফল? আসুন শুনে নি আজকের পর্ব। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। শুনে নেব আজকের পর্বটি। দারোগা সাহেব বললে, আসলে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক তখন খবর পেয়ে আমাদের ওয়ার করে। আমরা গিয়ে দেখি যার নাম মিস্টার লাহারি তারই নাম মিস্টার পালিত। আমাদের আইডেন্টিফিকেশন ফটোগ্রাফের সঙ্গে হুবহু মিলে গেল। এখন তাহলে কোথায় সেই বদমাইশটা? দারোগা সাহেব বললেন, সেই করাচিতেই। এইবার এখানে আনলে আপনি আইডেন্টিফাই করবেন, তখন যা হয় হবে। আর পাগলের এগেনস্টে কেস করেই বা কি করবেন? কিন্তু আমার অতগুলো টাকা, সেই টাকা পাওয়া যাবে না? সব মিলিয়ে যে 30 লক্ষ টাকার মতো হবে বাবা। দারোগা সাহেব বললেন, টাকার একটা ব্যবস্থা করা যাবে যা হোক, তবে কোথায় যে অত টাকা রেখেছে তা জানি না। এখনো ট্রেস পাওয়া যায়নি। হোটেলের রুম নাম্বার 1টা তন্ন তন্ন করে খুঁজে সামান্য কয়েকটা টাকা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। মামুনি বললেন, অত টাকা তো আর কারো কাছে রাখে না কেউ, নিশ্চয়ই ব্যাংকে ট্যাঙ্কে রেখেছে কোথাও লুকিয়ে। দারোগা সাহেব বললেন, ব্যাংকে রাখবার ছেলে নয় মিস্টার পালিত, বিশেষ করে ব্ল্যাক টাকা। আমার মনে হয় মিসেস পালিতই সব কুড়িয়ে বাড়ি নিয়ে চলে গেছে। মেজর ওয়াটকিন্সের ভোগেই লাগবে হয়তো। মামুনি বললেন, তা তাদেরই না হয় ধরবার ব্যবস্থা করো না বাবা। বিধবার অতগুলো টাকা নষ্ট হবে আর তোমরা থাকতে কিছু করবে না? দারোগা সাহেব বললেন, তা তো আর সম্ভব নয় মিসেস ঘোষ, বিশেষ করে এই ওয়ারের সময়। এখন আর কোনো ট্রেস পাওয়া যাবে না। তাহলে আমার কি হবে? তা কি যে হবে তাই যদি তিনি জানবেন তাহলে তিনিই বলে দিতেন। খানিক পরে বললেন, কি হবে তা জানি না, তবে পানিশমেন্ট যা হবার তা হয়ে গেল। আমরা পানিশমেন্ট দেবার আগেই ভগবান শাস্তি দিয়ে দিলেন। মামুনি রেগে গেলেন, বললেন, ভগবানের নাম আর তুমি করো না বাবা। ভগবান থাকলে কি আর আমার এই দুর্দশা হয়? ভগবান থাকলে এই অনাথা বিধবার টাকাগুলো এমন করে নয়ছয় হয় বাবা? তুমি এত বুদ্ধিমান হয়ে ভগবানের নাম করছো? অন্য কেউ ভগবানের নাম করলে। বলতে বলতে মামুনি যেন উত্তেজিত হয়ে উঠলেন। তার স্থূল শরীরটা ফুলে ফুলে উঠতে লাগলো রাগে, দুঃখে, ক্ষোভে আর অপমানে। তার এতদিনের ক্ষমতা যেন হঠাৎ তার হাত থেকে অন্য কারোর হাতে চলে যেতে বসেছে। তার গৌরব যেন ধুলোয় গুঁড়িয়ে যেতে বসেছে। আরও যেন তিনি কী সব বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখের কথা মুখেই আটকে গেল। নদিদি হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো ঘরের মধ্যে। বললে, ওরে ও নয়ন, ওদিকে যে সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ নদিদি? মামুনি পেছন ফিরে নদিদিকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, কি হলো? আরে তোর বউ যে নাটক করছে রে। নাটক? হ্যাঁ রে, নাটক। বউ যে তোর ভিড়মি গেছে, বিছানায় শুয়ে চোখ উল্টে পড়েছে। মামুনি বললেন, ও ছেনালি নদিদি, ওদিকে তুমি চোখ দিও না। তোমার চোখ দিলে আরও বাড়িয়ে তুলবে। ও ছেনালি আমি অনেক দেখেছি। নদিদি বললে, কিন্তু শেষকালে যদি একটা বাড়াবাড়ি কিছু হয়ে যায় তখন? তখন যে আবার কেলেঙ্কারি হবে রে। তখন পুলিশ এসে তোকেই তো ধরবে।
দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সেই দিন ট্যাক্সিটা সোজাই যাচ্ছিল। ছিটের বাড়ি থেকে একটু এগিয়ে একটা ট্যাক্সি পাওয়া গিয়েছিল। তাতে চড়ে সোজা বাড়ি যাবারই ইচ্ছে ছিল দীপঙ্করের। বাড়িতে কেউ নেই। কাশি একলা কি করছে কে জানে। সন্তোষ কাকার মেয়েও নতুন। তারা এতদিন কি করছে, কি খাচ্ছে, কেমন করে চালাচ্ছে, কিচ্ছু জানা নেই। হাতে টাকাও নেই তাদের। কোথা দিয়ে সব কি যে হয়ে গেল। দীপঙ্করের জীবনের সব যেন বেনিয়ম হয়ে গেল রাতারাতি। এরই নাম কি অনুসন্ধান? কাকে অনুসন্ধান করছে সে? কোন সত্যকে? কোন সত্যের অন্বেষণে তাকে এই জীবন পরিক্রমা করতে হচ্ছে এত পরিশ্রান্ত হয়ে? সেই অনুসন্ধান তার কবে শেষ হবে? জীবনের শেষ পর্যায়ে পৌঁছে কি অভীষ্টকে পাওয়া যাবে? অথচ কি বা অভীষ্ট? কোন অভীষ্টকে পেলে সব পাওয়া তার চরম পাওয়া হবে? কাউকেই সে শান্তি দিতে পারেনি, কাউকেই সে সুখ দিতে পারেনি। অন্য কেউ সুখ না পেলে দীপঙ্কর যে নিজেও সুখী হতে পারে না। কেন এমন করে অনন্য সাধারণ করে তুলেছে তাকে তার সৃষ্টিকর্তা? কে জানে। সৃষ্টিকর্তার কোন অভিলাষ যে সে পূর্ণ করবে এই জীবন দিয়ে? এই জীবন কি তার সৃষ্টিকর্তার কাছে এতই মূল্যবান? দীপঙ্করের হাসি পেল। এত কথাও, এত অদ্ভুত কথাও সে ভাবতে পারে? তবে কি সে উন্মাদ? সে কি উন্মাদ হয়ে যাবে? হঠাৎ রাস্তার মোড়ের কাছে আসতেই দীপঙ্করের খেয়াল হলো, যদি এখানে এসে সতী থাকে, যদি শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে এইখানে মানে এই প্রিয়নাথ মল্লিক রোডে এসে থাকে। দীপঙ্কর বললে, বাঁ দিকে চলো, প্রিয়নাথ মল্লিক রোড। ট্যাক্সি থেকে নামতেই পেছন থেকে কে যেন ডাকলে, বাবু। রঘু। রঘু সেই লক্ষ্মীদির চাকর। লক্ষ্মীদির চাকর এখানে কেন? দীপঙ্কর বললে, তুই এখানে? তোর নাম রঘু না? রঘু বললে, আগে হ্যাঁ, ছোট দিদিমণি এখানে এসেছে, আমাকে বসিয়ে রেখে ভেতরে এই বাড়িতে ঢুকেছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, এখানে কখন এসেছে ছোট দিদিমণি? সেই দুপুরবেলা। দুপুরবেলা থেকে এখানে বসে আছিস? হ্যাঁ, ছোট দিদিমণি আমাকে যে এখানে বসে থাকতে বলে গেছে। বসে বসে আমার পা ভরে গেছে, এখনো আসছে না। দীপঙ্কর আর দাঁড়ালো না, তাড়াতাড়ি গেটটা খুলে ভেতরে ঢুকল। বাগানে তখন সন্ধে নেমে এসেছে। একটা গাড়িও দাঁড়িয়ে আছে। প্যাসেজের আলো জ্বলেনি। ব্ল্যাকআউটের সময় আলো জ্বলবেও না রাত্রে। তাড়াতাড়ি প্যাসেজটা পেরিয়ে বাঁদিকে রোয়াকে সিঁড়ির কাছে যেতেই হঠাৎই একেবারে সতীর শাশুড়ির মুখোমুখি হয়ে গেল। সতীর শাশুড়ির উগ্রমূর্তি, পাশে আরেকজনকে মোটাসোটা চেহারার মহিলা, দুজন কনস্টেবল, একজন পুলিশ ইন্সপেক্টর বসে রয়েছে। এই যে। হঠাৎই সামনে দীপঙ্করকে দেখেই যেন নয়নরঞ্জিনী দাসের মূর্তিটা আরও উগ্র হয়ে উঠল। বললেন, এসে গেছো? তাই ভাবছিলুম। আমি 1 মিনিট বাড়ি থেকে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এর পেছনে তো কারোর মতলব আছে। মেয়ে মানুষের বুদ্ধিতে তো আর এতখানি হয় না। তাই এসে গেছো, ভালোই করেছো। দীপঙ্কর উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলে, কি হয়েছে? সতী এখানে এসেছে শুনলাম। সতী এসেছে আর তুমি জানো না? বলি, ভেবেছো কি আমি কি কিছুই শুনিনি? তোমাদের ঘোষাল আমাকে সব বলে দিয়েছে। ছি 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 ছি, লজ্জার মাথা খেয়ে আবার এখানে এসেছো মুখ দেখাতে। দীপঙ্কর বললে,
আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। তা তো বুঝতেই পারবে না, পরের বাড়ির বউকে নিয়ে পালিয়ে যাবার সময় জ্ঞান তো বেশ টনটনে থাকে, তখন তো বেশ বুঝতে পেরেছিলে। তা পুলিশে যদি ধরলই তাহলে ছেড়ে দিল কেন হারামজাদারা? হাজতে পুরে রাখতে পারলে না? দারোগা সাহেব কিছুই বুঝতে পারছিলেন না এসব কথা। দুজন কনস্টেবলও চুপচাপ দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছিল। এতক্ষণে দিদি কথা বললে, জিজ্ঞেস করলে, এ কে রে নয়ন? মামুনি সে কথার কোনো উত্তর না দিয়ে বললে, তা সেসব যাই হোক, এখন এসে ভালোই করেছো বাছা। চলো ওপরে চলো, তোমার সেই তিনি এখন মুচ্ছ গেছেন, তাকে নিয়ে তুমি এখান থেকে বিদেয় হও। অমন বউকে আমার দরকার নেই, চলো চলো। দীপঙ্কর তখনও বুঝতে পারছিল না, বললে, কিন্তু কি হয়েছে সতীর? মামুনি বললেন, তা সেসব বাছা তুমি নিজের চোখেই দেখবে, চলো না চলো। অত কথা বলতে পারিনি আমি তোমার সঙ্গে, চলো। বলেই মামুনি সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। বললেন, এসো আমার সঙ্গে ওপরে এসো, নবাব নন্দিনীকে তোমরা যেখানে খুশি নিয়ে যাও, সেইখানে মুচ্ছ যাক ভিড়মি যাক, আমি দেখতে যাচ্ছি না, এসো। তারপর নদিদির দিকে ফিরে বললেন, তুমিও এসো নদিদি। দীপঙ্কর পেছন পেছন চলতে লাগলো। তা কদিন থেকেই মিস্টার ঘোষালের বড় পরিশ্রম হচ্ছে। রাত্রে প্যালেস কোর্টের বিছানায় শুয়েও তার শান্তি নেই। পৃথিবীর সমস্ত দেশে যেন শান্তিপ্রিয় লোকের ওপর অত্যাচার বাড়ছে। সবাই বড় হতে চায়। সেদিনকার ছেলে মিস্টার সেন, 33 রুপিস ব্রাইব দিয়ে যার চাকরি হয় ক্লার্কের, সেও ডিটিএস হতে চায়। সেদিনকার ন্যাকেট ফকির গান্ধী, সেও ইন্ডিয়ার প্রেসিডেন্ট হতে চায়। এভরিথিং ডট অন। এই ক্যালকাটা আগে কি ছিল, রাতারাতি কি হয়ে গেল। স্ট্রিট আর্চেন্সরা এখন সিভিক গার্ড, এআরপি হয়েছে। তারাও রাস্তায় সিগারেট ফুঁকে বেড়ায় সকলের সামনে। গাড়ি চালালে কে আর নেই, নড়েই না, যেন রাস্তাগুলো তাদের। যতীন কিংবা জগন্নাথ কিংবা মকবুল যখন সামনে আসে তখন ঘুষি মেরে মুখ ভেঙে দিতে ইচ্ছে করে। গেট আউট, গেট আউট। কোনো কাজের নয়, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো সব। একটা সিগারেট কিনে খাবার পয়সাও ছিল না কারোর কাছে। ফ্রি স্কুল স্ট্রিটের আশেপাশে পিক পকেট করা ছিল প্রফেশন, ব্ল্যাকমেল করা ছিল হ্যাবিট। রাস্তার মোড়ে মোড়ে অন্ধকারে গ্যাস পোস্টের তলায় চুপ করে দাঁড়িয়ে থাকতো। কেউ রাস্তা দিয়ে গেলেই জগন্নাথেরা বলতো, কলেজ গার্ল, সুইট 16। আর তেমন কোনো খদ্দের এলে জগন্নাথেরা একেবারে পিছু পিছু জমে যেত। কলেজ গার্ল স্যার, সুইট 16, ভেরি বিউটিফুল, প্লিজ সি ওয়ান্স। তর্জমা করলে দাঁড়ায়। কলেজে পড়া মেয়ে, মোটে 16 বছর বয়স, খুব সুন্দরী, দয়া করে একটিবার পরীক্ষা করে দেখুন। এই ছিল এদের কাজ। তারপর খদ্দেরদের নিয়ে একেবারে তুলতে গিয়ে ফ্রি স্কুল স্ট্রিটের ফ্ল্যাট বাড়িতে। সেখানে গিয়ে ঘরের মধ্যে পুরে একটা মেয়ে মানুষকে ঢুকিয়ে দিত। বলতো, পকেটে কত টাকা আছে দেখি, ছাড়ুন ছাড়ুন, শিগগির ছাড়ুন। লোকটা হতভম্ব হয়ে যেত। জগন্নাথেরা বলতো, শিগগির 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 করুন, নইলে এক্ষুনি পুলিশ ডাকবো, মেয়ে মানুষের ইজ্জত নষ্ট করছেন। এককালে এদের দিয়ে অনেক কাজ হাসিল করেছে মিস্টার ঘোষাল। এরাই ছিল মিস্টার ঘোষালের হাতের পাঁচ। আজ বহু বছর ধরে এদের মাসোহারা দিয়ে আসছে। যখন ছোট চাকরি ছিল তখনও দিয়েছে, পরে যখন ডিটি হয়ে এসেছে তখনও দিয়েছে। তারপর যখন মিসেস ঘোষকে খোঁজবার জন্য চারিদিকে তোলপাড় করে বেরিয়েছে তখন মোটা টাকা এদের খাইয়েছে। এরাই এখন দিন রাত খচখচ করে, যখন তখন এসে টাকার জন্য ডিস্টার্ব করে। আর মেজাজ তখন বিগড়ে যায় মিস্টার ঘোষালের।
আর তখন চিৎকার করে ওঠে, বলে, গেট আউট, গেট আউট। সেদিন সলিসিটরকে নিয়ে বার এয়ারটেলের মিস্টার দত্তর কাছে যাবার কথা ছিল। সবে বেরোচ্ছে এমন সময় জগন্নাথ এসে হাজির। হুজুর, আমার বকশিসটা দেবার কথা ছিল। মিস্টার ঘোষাল চেয়ে দেখলে জগন্নাথের দিকে। আর চেনা যায় না ছোকরাকে। বেশ ফর্সা পায়জামা, ফর্সা পাঞ্জাবি পরেছে ছোকরা। টু পায়ে সুপাই হচ্ছে আজকাল। মিলিটারি এসে জুটেছে কলকাতায়। তাদের নিয়ে এখন তুলে গিয়ে ফ্রি স্কুল স্ট্রিটের ফ্ল্যাট বাড়িতে। এখন মোটা বকশিস পায়। আবার কি তোর? আগে সে কিছু দেবেন বলেছিলেন। কবে বলেছিলুম? আগে সেই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের ধারে মিসেস ঘোষকে খুঁজে বার করেছিলুম। বড় ভ্যালুয়েবল ডকুমেন্ট দিয়েছে মিসেস সতী ঘোষ। মনটা একটু নরম হলো। পকেট থেকে একটা 1 টাকার নোট বার করে এগিয়ে দিলে মিস্টার ঘোষাল। 1 টাকা? 1 টাকায় কি হবে স্যার? আচ্ছা, 2 টাকা নে। 2 টাকা সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। 2 টাকায় কি হবে স্যার? আমি রোজ বাস ট্রামের ভাড়া দিয়ে দিয়েছি 8 আনা। তারপর আমার টিফিন আছে। সমস্ত ঢাকুরিয়া টালিগঞ্জ সব খুঁজে খুঁজে হায়রান হয়েছি। আমাকে 2 টাকা দিতে আসছেন? 30 টাকার কমে আমি ছাড়ছি না। মিস্টার ঘোষালের অফিসারি মেজাজ হঠাৎ টকবক করে ফুটে উঠল। যুদ্ধের বাজারে এদের পোয়া 12। এরাই সবচেয়ে বেশি বেনিফিটটা পেলে। পিকপকেট, ব্ল্যাকমেলার, চিট, ব্ল্যাক মার্কেটারদের এই যুদ্ধেই ফাটকাবাজিতে বেশি লাভ। তবুও পেছন পেছন আসছিল জগন্নাথ। হুজুর, আমার কি হবে? কি হবে তা আমি কি জানি? আপনি জানেন না তো কে জানে? আমাদের চটালে কিন্তু টিকতে পারবেন না কলকাতায়, এই বলে রাখছি। মিস্টার ঘোষাল হঠাৎ গর্জন করে উঠল, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। সেদিন সলিসিটর গাঙ্গুলির সঙ্গে সেই কথাই হচ্ছিল। ব্যারিস্টার দত্তের বাড়িতে বড়ই ভিড়। ওল্ড বালিগঞ্জের সবচেয়ে বড় ব্যারিস্টার দত্ত। বেশি কথা বলবার সময় থাকে না। বললেন, অ্যারেস্ট তো করবই, এ আটকানো যাবে না। কিন্তু আমি যদি আবার মার্ডার চার্জে অ্যারেস্টেড হই, তাহলে কেস চালাবার অসুবিধা হবে যে মিস্টার দত্ত। সলিসিটর গাঙ্গুলি জিজ্ঞেস করলেন, স্যার, বেল পাবার কোনো উপায় নেই? ব্যারিস্টার বললেন, মার্ডার চার্জে বেল পাওয়া অসম্ভব। পুলিশ রিপোর্ট বড় খারাপ এই কেসে। অ্যারেস্ট তো আজকালের মধ্যে করবই, আর বেল পাওয়া যাবে না। পেপার যা কিছু আছে তোমার কাছেই থাক। মিস্টার ঘোষাল বললে, মিসেস ঘোষের নামটাও উইটনেসের লিস্টের মধ্যে দিয়ে দেবেন মিস্টার গাঙ্গুলি। সেই চিঠিটা? সেটা তো আপনার কাছেই আছে। ডেটটা যেন কারেক্ট হয়। শুধু লক্ষ্য রাখবেন মিসেস ঘোষ যেন ইন দ্য মিন টাইম মত না বদলান। তা তিনি বলবেন তো ঠিক যে এটা তাঁরই হাতের লেখা? এই চিঠিটা প্রডিউস করবার পরেও কি কেসটা আমার ফেভারে যাবে না? ব্যারিস্টার দত্ত বললেন, পুলিশ রিপোর্ট বড়ই স্ট্রং। স্টার্টিং কাউন্সিল কি করবে তা বলা যায় না, তবে আই শ্যাল ট্রাই মাই বেস্ট। ব্যারিস্টার দত্তের আরও ক্লায়েন্ট অপেক্ষা করছিল, আর বেশিক্ষণ সময় দিলেন না তিনি। সলিসিটর গাঙ্গুলি উঠলেন, মিস্টার ঘোষালও উঠলেন। আর টাইম নেই। সলিসিটর গাঙ্গুলি বললেন, ব্যারিস্টার দত্ত যাই বলুক, আমি বলছি এটা ক্লিয়ার কেস ফর বেনিফিট অফ ডাউট। আপনি মিসেস ঘোষের চিঠিটাও ভালো করে রেখে দেবেন মিস্টার গাঙ্গুলি। মিসেস ঘোষের প্রেজেন্ট অ্যাড্রেসও ওখানে আছে। হঠাৎ সলিসিটর গাঙ্গুলি মিস্টার ঘোষালের দিকে চাইলেন, বললেন, মিসেস ঘোষ কি এখন হাজব্যান্ডের কাছে আর থাকে না? মিস্টার ঘোষাল বললে, ক্যারেক্টার তো বরাবরই লুজ, লুজ মডেলসের মেয়ে মানুষ, তা তো বুঝতেই পারছেন। আর মিসেস ঘোষেরই বা একলা কি দোষ দিই বলুন? হোল ওয়ার্ল্ডে চাস্টিটি বলে জিনিস উঠেই গেল। সলিসিটর গাঙ্গুলি বললেন,
তা তো বটেই, চাষটিটি কথাটা শেষকালে শুধু ডিকশনারিতেই পাওয়া যাবে। এই বলে হা হা করে হাসলেন। তাহলে আমি যাই, আমি একবার মিসেস ঘোষের সঙ্গে দেখা করে আসি, কথাটা একবার রিমাইন্ড করে দিয়ে আসা ভালো। মিস্টার ঘোষাল সলিসিটারকে ছেড়ে আবার গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের দিকে চলতে লাগলো। পৃথিবীটা যেন ডে বাই ডে কমপ্লেক্স হয়ে উঠেছে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বেশ ছিল, সহজে বিলে চলে গিয়েছিল মিস্টার ঘোষাল, সহজে গ্র্যাজুয়েট বলে সকলকে বিশ্বাস করিয়েছিল, সহজেই সাউথ ইন্ডিয়ান বলে চালিয়েছিল যখন দরকার হয়েছে, সহজে চাকরি জুটিয়েছে, গেজেটেড চাকরি জুটিয়ে নিয়ে হোম বোর্ড থেকে এসেছে, সহজেই কলকাতা শহরে ফ্রি স্কুল স্ট্রিটে প্রতিপত্তি জমিয়েছে। রামমনোহর দেশাইরা সহজে টাকা জুগিয়ে গেছে, সব কাজই সহজে হয়ে গেছে। কিন্তু হঠাৎই কমপ্লেক্স হয়ে উঠল সব কিছুই, ভেরি ভেরি কমপ্লেক্স। এখন কোনো উপায় নেই। লেভেল ক্রসিংটা পেরিয়ে লালবাড়িটার সামনে দাঁড়াতে একটু চমকে উঠল। দরজায় তালা বন্ধ। একবার এই দিক ওই দিক চাইলে, তালা বন্ধ। কোথায় গেল? কলকাতার বাইরে? দিল্লিতে? দিদির কাছে? তাহলে হোয়াট নেক্সট? গাড়িটা আবার ঘুরল। আবার সলিসিটার গাঙ্গুলির অফিসে যেতে হবে। না, দরকার নেই, টেলিফোন করে দিলেই চলবে প্যালেস কোর্টের থেকে। ছি ছি, সেই দিনই মিসেস ঘোষকে প্যালেস কোর্টে এনে তুললেই হতো, তাহলে আর কোনো হিস থাকতো না। চারিদিক অন্ধকার হয়ে এসেছে, রাস্তায় আবার লোকজন বেড়েছে। ক্যালকাটা যেন পোকা সেটে, চারিদিকে কেবল কিলবিল করছে লোকে। একটু ফাঁক পেলেই পোকারা ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে পড়ে। কেবলই পোকা। কলকাতায় আর মানুষ নেই, শুধুই পোকা। প্যালেস কোর্টের সামনে আসতে এই গাড়িটা থমকে গেল হঠাৎ। এত পুলিশ, এত কনস্টেবল। মিস্টার ঘোষের গাড়ি থেকে নামতে ইন্সপেক্টর সামনে এগিয়ে এলো, বলে, আপনার নামে ওয়ারেন্ট আছে মিস্টার ঘোষাল, হিয়ার ইট ইজ। ওয়ারেন্ট? তাড়াতাড়ি চোখ বুলোতেই যেন ঝাঁ ঝাঁ করে উঠল মিস্টার ঘোষাল। মুখ দিয়ে বেরোতে যাচ্ছিল অভ্যস্ত বলি, গেট আউট, গেট আউট। কিন্তু নিজেকে সামলে নিলে। মিস্টার ঘোষাল মুখ তুলে বললে, আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? ইয়েস। আর বেল? আপনি সেখানে গিয়ে বেলের ব্যবস্থা করতে পারেন। তাহলে একবার আমার ফ্ল্যাটে যাই, আমার সার্ভেন্টকে সব ইনস্ট্রাকশন দিয়ে আসি। ইন্সপেক্টর বললে, আমরাও সঙ্গে থাকবো আপনার, চলুন। বাইরে জগন্নাথ আর যতীন তখনও দাঁড়িয়েছিল, দূরে এক কোণে। যতীন একটা সিগারেট দিলে জগন্নাথকে, বললে, শালা শুয়োরের বাচ্চা, হয়েছে কি তোমার? তোমার ফাঁসি হবে, তবে খুশি হব আমরা। আমাদের জগ দেওয়া, আমরা লোক চড়িয়ে খাই, আমাদের চটিয়ে তুমি হাওয়া খেয়ে ফুর্তিবাজি করবে বাবা? জগন্নাথ আনন্দের চোটে সিগারেটে প্রাণপণে লম্বা টান দিলে আর ধোঁয়া ছাড়লে। ওদিকে মিত্তির গিন্নিকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে নদিদি গিয়েছিল। মিত্তির গিন্নি জিজ্ঞেস করেছিল, ওই বউ এই সময় আবার কোত্থেকে এলো নদিদি? নদিদি বললে, কপালের গেরো ভাই, একেই বলে কপালের গেরো। শুনেছে তো যে ছেলের আবার বিয়ে দিচ্ছে শাশুড়ি, তাই আবার এসে জুটেছে। কিন্তু তোমার বোনপোর তো খুব টান দেখছিলুম নদিদি বউর ওপর। নদিদি বললে, ওর আবার টান? জামাইকে তো দেখলে কেমন সদাশিব মানুষ, কোনো কিছুতেই নেই। এই যে বাড়ি দেখছো, এই সম্পত্তি তো ওই ছেলে একলাই পাবে। নেই করেও যা আছে তা ভাঙিয়ে খেলে 3 পুরুষ হেসে খেলেই কেটে যাবে। কিন্তু নদিদি, বিয়ের পর যদি ওই বউ এসে আবার গন্ডগোল বাঁধায়? নদিদি বললে, তা তোর মেয়ে রয়েছে কি করতে?
স্বামী কি বশ করতে পারবে না? কি জানি না দিদি, আমার কেমন যেন ভয় করছে। কর্তা সব শুনলে কি বলবে কে জানে। দিদি বললে, তোকে সেসব কিছু ভাবতে হবে না, আমি আছি না, দেখ না কি করি আমি। সেই যে কথায় আছে না, অতি চতুরের ভাত নেই আর অতি সুন্দরীর ভাত আর নেই, ওরও সেই হবে। কিন্তু আমি তো মেয়ের মা দিদি, আমার যেন কেমন একটা ঠেকছে। দিদি বললে, তুই একটু বস, আমি ফয়সালাটা করে আসছি। আরে তুই যেমন মেয়ের মা, আমিও তো তেমনি মেয়ের মা রে। তাই তো বলি, মেয়ের নাম ফেলি, পরে নিলেও গেলি আর জমে নিলেও গেলি। মেয়ে যখন বেরিয়েছিস তখন জ্বালা তো থাকবেই ভাই। এই বলে আর নাড়ায়নি দিদি, সোজা একেবারে নিচে চলে গিয়েছিল। আর নিচে তখন নয়ন পুলিশের দারোগার সঙ্গে কথা বলছিল। আর ঠিক সেই সময় দীপঙ্কর এসে গিয়েছিল। মামনি দীপঙ্করকে নিয়ে সোজা ওপরে উঠতে লাগলেন। বললেন, তোমার যেখানে খুশি নিয়ে যাও বউকে, অমন বউ আমি চাই না। দীপঙ্কর তখনও কিছু বুঝতে পারছিল না। তাহলে এখানেই এসেছে সতী? সেইবার জোর করে এনে সে এক বিভ্রাট ঘটেছিল, আর এবার স্বেচ্ছায় এসেছে আবার। মামনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছিলেন, ওই বউ আসার পর থেকেই আমার এই হাল হলো। যখন চলে গিয়েছিল আপদ চৌকে ছিল, আবার এসেছে জ্বালাতে। বলি, মরতেই যদি তুই চাস তা রাস্তা তো খোলা পড়ে রয়েছে, সেখানে গিয়ে মর না। দিদি পেছন পেছন যাচ্ছিল। দারোগা সাহেব এতক্ষণ নিচে দাঁড়িয়েছিলেন। এইবার ওপরের দিকে চেয়ে বললে, আমি যাই মিসেস ঘোষ। মামনি পেছন ফিরে বললেন, হ্যাঁ বাবা, তুমি এসো, পরে কি হয় আমাকে সব জানিও। আমি মেয়ে মানুষ, দেখছো তো বাবা, আমার কেউ নেই, আমি একলা। আমি মরে গেলেও কেউ ফেলবার লোক নেই আমাকে। দারোগা সাহেব চলে গেল, আর সঙ্গে সঙ্গে কনস্টেবল দুজন। মামনি বলতে লাগলেন, আমার এ কুলো গেল ও কুলো গেল দিদি, সবাই ঠকালে জানো দিদি। আমি ভেবেছিলাম টাকাগুলো অন্তত পুলিশে আদায় করে দেবে। যেমন হয়েছে পুলিশ তেমনি হয়েছে উকিল। উকিল পুলিশ সবাই মিলে আমাকে একেবারে জেরবার করে ছাড়লে। শেষকালে বউ এনেছিলাম, সেও একবারে চেটে পুটে আমের আঁটি করে ছাড়লে। দীপঙ্কর কোনো কথাই বলছিল না, সঙ্গে সঙ্গে উঠছিল। মামনি আবার বলতে লাগলেন, লোকে ঘরে বউ আনে বুড়ো বয়সে সুখ হবে বলে, আশা পাবে বলে, সেবা পাবে বলে। আর আমার সেবা হচ্ছে এই বুড়ো বয়সে সিঁড়ি ভেঙে কেবল ওপর আর নিচ করছি। তারপর হঠাৎ দীপঙ্করের দিকে চেয়ে বললেন, তা তোমাকে তো পুলিশে ধরেছিল শুনেছি, আবার ছাড়লে কেন? দীপঙ্কর কোনো উত্তর দিলে না। তা আমার বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলে, সেখানে ধরে রাখতে পারলে না তাকে? আসতে দিলে কেন? আমার হাড় মাছ জ্বালাতে? যখন সনাতনবাবুর ঘরের সামনে গেছে তখন দেখা গেল ভেতরে বিছানার ওপর সতী শুয়ে আছে, আর সনাতনবাবু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মামনি চেঁচিয়ে উঠলেন, কই গো দিদি, তুমি যে বললে বউ আমার ভিড়মি গেছে, কই? এ তো এখনো জ্যান্ত রয়েছে। কি গো, খুব যে নাটক করতে শিখেছ। বলি, নাটক আমরাও করতে জানি। এখন ওঠো তো বাছা, ওঠো। নাটক যদি করতে হয় তো বাড়ির বাইরে গিয়ে নাটক করো, এখানে এসব চলবে না। সনাতনবাবু চোখ তুলতেই দীপঙ্করকে দেখতে পেয়েছেন হঠাৎ। বললেন, দীপুবাবু আপনি? দীপঙ্কর সামনে ঘরের ভেতর এগিয়ে গেল। বললে, কি হয়েছিল? সতী তখনও দুর্বল, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দীপঙ্করের দিকে। দীপঙ্কর আবার জিজ্ঞেস করলে, কি হয়েছিল সনাতনবাবু? সনাতনবাবু বললেন, বেশি আঘাত সইতে পারেনি, তাই শুয়ে পড়েছে। বড় দুর্বল দীপুবাবু।
হঠাৎই সতীর মুখ দিয়ে কথা বেরোলো। বললে, তুমি এতদিন কোথায় ছিলে দীপু? দীপঙ্কর বললে, তুমি কথা বললো না সতী, চুপ করো। হঠাৎই মামনি বললেন, ওই তো কথা বলছে দিদি, তুমি বললে একেবারে জ্ঞান নেই, দাঁত কপাটি মেরে পড়ে আছে। দীপঙ্কর বললে, আপনি একটু দয়া করে চুপ করুন না মামনি, দেখছেন না কিরকম দুর্বল হয়ে গেছে সতীর শরীর। মামনি গলা আরও চড়িয়ে দিলেন, বললেন, চুপ করব কেন শুনি? তুমি আমাকে চুপ করতে বলার কে? দীপঙ্কর বললে, আসলে সতীর শরীরের কথা ভেবেই আপনাকে চুপ করতে বলেছি, আপনি কিছু মনে করবেন না। নদিদি এতক্ষণ কোনো কথা বলেননি। এবার তিনি উত্তর গাইলেন, বললেন, তা যাই হোক বাছা, নয়ন তোমার মায়ের বয়সী, তার মুখের ওপর কথা বলাটা কি আর উচিত? দীপঙ্কর বললে, আমার দোষ হয়েছে, আমায় ক্ষমা করবেন। মামনি বললেন, ক্ষমা করাকরির কি আছে? তুমি এসেছো, আমি বলছি তুমি ওকে নিয়ে যাও। মরতে হয় রাস্তায় গিয়ে ও মরুক, নাটক করতে হয় রাস্তায় গিয়ে নাটক করুক। আমার বাড়িতে এইসব ছেনালি চলবে না। কিন্তু এই অবস্থায় কি করে নিয়ে যাব? এখনো জ্ঞান আছে, এই বেলায় নিয়ে যাও, নইলে হাঁপ উঠলে আবার সামলাবে কে তখন? দীপঙ্কর সনাতনবাবুর মুখের দিকে চাইলেন। সনাতনবাবু তখনও সতীর মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। সতী সনাতনবাবুর মুখের দিকে চেয়ে ক্ষীণ স্বরে বললে, আমি যাব না, আমি এখান থেকে যাব না। নয়নরঞ্জিনী দীপঙ্করকে বললে, কই নিয়ে যাও, আবার হাঁ করে কি দেখছো দাঁড়িয়ে? দীপঙ্কর বললে, আমি আপনাকে এখনো অনুরোধ করছি, আপনি ভালো করে একটু ভেবে দেখুন। সতী এখানেই থাকতে চায়, এটা ওর স্বামীর ঘর, ওর শ্বশুরের ঘর, এখান থেকে ওকে এমন করে তাড়াবেন না আপনি। নদিদি বললে, দেখো বাবা, তোমার ডবল বয়স হয়েছে আমার বোনের, তা কি তুমি উপদেশ দিতে এসো না। যা বলছি তাই করো, যেখানে পারো ওকে নিয়ে যাও। আমার বোনেরও শান্তি হোক আর ওরও শান্তি হোক। কিন্তু এখানেই তো ও থাকতে চাইছে, আর কখনো কোথাও যাবে না। ওর হয়ে আমি কথা দিচ্ছি। আপনারা তো অনেক শাস্তি দিয়েছেন, অনেক যন্ত্রণাও ও সহ্য করেছে, এখন আরেকবার শেষবারের মতো সুযোগ দিন না। নদিদি বললে, তা শাস্তি যা পাবার তা তো আমরাই পাচ্ছি বাছা, যথেষ্ট পাচ্ছি। ওই বউ এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত এই শাস্তিটা শেষ নেই। আমরা যা বলছি তুমি তাই করো। দীপঙ্কর বললে, কিন্তু কোথায় নিয়ে যাব বলুন? যেখানে তোমার খুশি নিয়ে যাও, যেখানে তুমি নিয়ে গিয়েছিলে সেখানেই নিয়ে যাও, আমরা কিচ্ছু বলবো না। দীপঙ্কর বললে, ওর এক বোন ছিল, সেও কলকাতার বাইরে চলে গেছে। ওর বাবা ছিলেন, তিনিও মারা গেছেন। এখন নিয়ে গেলে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে হয়। আপনাদের বাড়ির বউ হয়ে আমার বাড়িতে থাকবে, সেটা কি আর ভালো দেখাবে? মামনি বললেন, খুব ভালো, খুব ভালো, কেউ কিচ্ছু বলবে না, তুমি নির্বিঘ্নেই নিয়ে যাও, আমার আপদে শান্তি হোক। দীপঙ্কর বললে, কিন্তু আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, ও তো কোনো দোষ করেনি, মিছিমিছি কেন ওকে শাস্তি দিচ্ছেন? মামনি আর ধৈর্য রাখতে পারলেন না, বললেন, বলি তুমি ওকে নিয়ে যাবে নাকি বলো? দীপঙ্কর চুপ করে রইল। তারপর সনাতনবাবুর দিকে চেয়ে বললে, আপনিও কি তাই বলেন? সনাতনবাবু বললেন, না। দীপঙ্কর মামনির মুখের দিকে চাইলে। মামনি সনাতনবাবুর দিকে ফিরে বললেন, কি বললে তুমি?
সনাতনবাবু গম্ভীর গলায় বললেন, সতী এখানেই থাকবে। সমস্ত আবহাওয়াটা যেন থমথম করতে লাগলো। এতক্ষণে এত ঝড়ঝঞ্ঝা সবই যেন সনাতনবাবুর একটা কথায় নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে। সবাই বুঝল যে যে লোকটা চুপ করে থাকতে জানে, সে যখন কথা বলে তখন সেই কথার বুঝি আর নড়চড় হবার নয়, সে অমোঘ। সনাতনবাবুর মুখের দিকে চেয়ে নদিদিও স্তব্ধ হয়ে গেলেন হঠাৎ। খানিকক্ষণ কারোর মুখ দিয়েই কোনো কথা বেরোলো না। সনাতনবাবু যে না বলে দিয়েছেন, সেই নাই যেন চিরস্থায়ী হয়ে রইল। কারোর কোনো প্রতিবাদী তার যেন আর অদল বদল হতে নেই। সনাতনবাবু আবার বললেন, যতক্ষণ আমি আছি ততক্ষণ সতী এখানেই থাকবে। দীপঙ্কর এই মানুষটার দিকে চেয়ে বিস্ময়ে শ্রদ্ধায় বিমূঢ় হয়ে রইল। একটা সামান্য নেতিবাচক শব্দ যে এতখানি শ্রদ্ধা উদ্রেক করতে পারে, তা যেন এর আগে জানা ছিল না তার। তারপর সনাতনবাবু আবার মুখ খুললেন, বললেন, তোমরা সবাই বাইরে যাও, এইখানে ভিড় করলে রোগীর অসুবিধে হবে। নদিদি কথাটা শুনে বোধহয় বাইরেই চলে যাচ্ছিল। দীপঙ্করও ঘর থেকে বাইরে পা বাড়িয়েছিল। কিন্তু হঠাৎই নয়নরঞ্জিনী দাসী এক কাণ্ড করে বসলেন। হঠাৎই তিনি চিৎকার করে উঠলেন, বললেন, তবে আমিও বলছি, আমিও যদি সতীমায়ের সতীকন্যা হই, আমিও যদি এই বাড়ির সতীলক্ষ্মী বউ হই, আমিও যদি একদিন কায়া মনোবাক্যে স্বামী সেবা করে থাকি, তাহলে আমিও বলছি এই বউ এখানে থাকতে আমি জলগ্রহণ করব না, করব না, করব না, করব না। আর তারপরেই সেইখানে সেই মেঝের ওপর বসে পড়ে দেওয়ালে সিমেন্টের ওপর ঢাই ঢাই করে মাথা ঠুকতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে রক্তে ভেসে গেল সারা মুখখানা। উমা, কি করিস, কি করিস তুই নয়ন? নদীতে নিচু হয়ে ধরতে গেল নয়নকে, কিন্তু সেই বুড়ো মানুষের শরীরে যে কোত্থেকে হঠাৎ অত প্রচণ্ড শক্তি এলো কে জানে। মামুনি তখনও ঘন ঘন মাথা ঠুকে যাচ্ছেন, আর রক্তের ধারা দরদর করে ঝরে পড়ছে মুখের ওপর, গায়ের ওপর, মেঝের ওপর। দীপঙ্কর ধরতে গেল মামনিকে, কিন্তু যেই শক্তি খাণ্ডব দাহন করে তৃপ্তি হয় না, তাকে নিবৃত্ত কে করবে? তিনি ঢাই ঢাই করে মাথা ঠুকেই চলেছেন। সনাতনবাবুর নিবাদ নিষ্কম্প দীপশিখার মতো ধীর স্থির দৃষ্টিতে শুধু সেই দিকে চেয়ে দেখতে লাগলেন। একটা প্রতিবাদ কিংবা একটা সান্ত্বনার কথাও তার মুখ দিয়ে বেরোলো না। অন্য যে কেউ হলে ততক্ষণে অজ্ঞান অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ত, কিন্তু নয়নরঞ্জিনী দাসের প্রকৃতি বোধহয় বড় কঠিন ধাতুতে গড়া। তার ক্লান্তি নেই, শ্রান্তি নেই। তিনি মাথা ঠুকছেন আর বলে চলেছেন, আমি যদি সতী মায়ের সতীকন্যা হই, আমি যদি সতীলক্ষ্মী বউ হই এই বাড়ির, আমি যদি কায় মনোবাক্যে স্বামী সেবা করে থাকি, তো আমার কথাও থাকবে, 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 থাকবে। সত্যি শেষ পর্যন্ত বুঝি সতী মায়ের সতীকন্যারই জয় হলো। সনাতনবাবু বললেন, দীপঙ্কর বাবু। দীপঙ্কর সামনেই ছিল, বলে, বলুন। আপনি সতীকে নিয়ে যান, এখানে থাকলে সতী অপবিত্র হয়ে যাবে। কিন্তু আপনি? সনাতনবাবু বললেন, আমাকে এই অপবিত্রতার মধ্যে বাঁচতে হবে দীপঙ্কর বাবু। আমি এই অপবিত্রতার মধ্যেই অপরূপের সন্ধান করব। যদি কোনোদিন সেই সন্ধান পাই, তখনই সতীকে আবার নিয়ে আসবো এখানে, তার আগে নয়। মনে আছে সেই দিন সনাতনবাবু সেই নিস্তব্ধ মূর্তিটার দিকে চেয়ে দীপঙ্করের মাথা নিচু হয়ে আসতে চেয়েছিল। এই মানুষটাকে যেন কেউই বুঝলে না, বুঝতে চাইলে না। সংসারে যত কথা না বলতে পারা মানুষগুলো যেন নির্বাক প্রতিনিধি এই সনাতনবাবু। দুঃখ তো সকলেই পায়,
দুঃখের কত না ব্যাখ্যাই করে গেছেন কত মহাপুরুষ। কিন্তু প্রতিবাদহীন সহনশীলতার মধ্যে দিয়ে সনাতনবাবুর মতো আর কে দুঃখকে এমন অপরূপ মর্যাদায় মণ্ডিত করতে পেরেছে? একটি দিনের একটি ঘটনার মধ্যে দিয়ে যেন দীপঙ্কর অনেক কিছু শিখে ফেললে। এই সংসারে এমন ঘটনা তো নিত্য নৈমিত্তিক। এইখানে প্রতিদিনই প্রবল দুর্বলকে আঘাত করেছে। ব্যাধি, বিচ্ছেদ, মৃত্যু এখানকার প্রতিদিনকার ঘটনা। বিপর্যয় এখানে অদৃশ্য থেকে প্রতি পদে সহস্র শীর্ষ ভয়ের করাল ছায়া বিস্তার করে চলেছে। তবু সনাতনবাবুর মতো কে নিরুদ্বিগ্ন চিত্তে সেই অপরিহার্য অপবিত্রতার মধ্যে অপরূপের সন্ধান করতে পেরেছে? অন্ধকার ট্যাক্সিতে তুলে নিয়ে সতীকে গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের বাড়িতে রেখে আসার পরেও বারবার সনাতনবাবুর উদ্দেশ্যে প্রণাম করলে দীপঙ্কর। রঘু সঙ্গে ছিল, ট্যাক্সিতে সামনের সিটে বসেছিল। দীপঙ্কর বললে, তোমার কাছে টাকা আছে রঘু? আগে না তো। দীপঙ্কর পকেট খুঁজে দেখল, কয়েকটা মাত্র টাকা তখনও পড়েছিল। বললে, এগুলো তুমি রাখো, কালকে আরও কিছু দিয়ে যাব। সতী সারা রাস্তা দীপঙ্করের কোলের উপরেই শুয়ে পড়েছিল। তার যেন নড়বার ক্ষমতাও ছিল না। দুই হাতে তাকে ধরে নিয়ে যেতে হয়েছে সারা রাস্তা। তারপর দুজনে মিলে ধরে তার ঘরের বিছানায় শুইয়ে দিয়ে এসেছে। রঘু বলেছিল, দাদাবাবু, আপনি এখানে থাকবেন না? দীপঙ্কর বলেছিল, আজ রাতটা দিদিমণি এমনি করেই থাক, আমি ভোরবেলাতেই চলে আসব। তুমি কিছু ভেবো না, একেবারে ডাক্তার ডেকে নিয়ে আসব। আর চলে আসবার আগে বললে, এই কদিন আর কেউ এসেছিল এখানে? রঘু বললে, এসেছিল, 2-3 জন এসেছিল। কি করতে? রঘু তা জানত না। দীপঙ্কর আবার বললে, কোনো চিঠি এসেছে? তা আসেনি, তবু লেটার বক্সের ভেতর একটা চিঠি পড়েছিল। চাবিটা খুলে চিঠিটা বার করতেই বোঝা গেল লক্ষ্মীদির চিঠি, হোক না সতীর নামে। তবুও চিঠির খামটার মুখটা ছিঁড়ে ফেললে। লক্ষ্মীদি লিখেছে, ভাই সতী, কেমন আছিস? এখানে এসে ভালোই আছি আমরা। দীপুকে বলিস বাবার নামে সেই টাকাগুলোর যেন একটা ব্যবস্থা করে দেয়। অতগুলো টাকা ব্যাংকে উইথাউট ইন্টারেস্টে পড়ে থাকাটা ভালো নয়। তাড়াতাড়ি যেন একটা সাকসেশন সার্টিফিকেটের ব্যবস্থা সে করে। যেমন যেমন ব্যবস্থা হয় আমাকে লিখবি, দরকার হলে আমি নিজেও চলে আসতে পারি একদিনের জন্য। ইতি। তাড়াতাড়ি চিঠিটা পড়ে ভাঁজ করে সতীর টেবিলে রেখে দিয়ে এলো। তারপর আবার সেই ট্যাক্সিতে চড়েই বাড়ি ফিরে এসেছে। এতদিন বাড়ি ছাড়া, যেন 1 যুগ হয়ে গেছে। অন্ধকারে স্টেশন রোডের ভেতরে গাড়িটা ঢুকতেই সব কথা আবার মনে পড়ে গেল। কাশি, ক্ষীরোদা, এখান থেকে কিরণকে ধরে নিয়ে গেছে তারা। বলতে গেলে এইখানেই কিরণের মৃত্যু হয়েছে। দীপঙ্করই যেন কিরণকে হত্যা করেছে নিজের হাতে। কিরণকে যেন ফাঁসির কাঠগড়ায় তুলে দিয়ে সে নিজের জীবন নিয়ে পালিয়ে এলো। কাশি, কাশি। অনেকক্ষণ ডাকার পর ভেতর থেকে দরজা খোলার ক্ষীণ একটা শব্দ এলো। কাশি দরজা খুলতে এত দেরি করছে। কিন্তু দরজাটা খুলে যে নিঃশব্দে একপাশে সরে গেল, সে কাশি নয়, সন্তোষ কাকার মেয়ে। হঠাৎ সেই অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো যেন এক পলক দেখে নিয়ে দীপঙ্কর কেমন বিমূঢ় হয়ে গেল। ক্ষীরোদা হয়তো রোজই জেগে থাকে তাকে দরজা খুলে দেবার জন্য। কাশি ঘুমিয়ে পড়েছে খেয়ে দেয়ে। দীপঙ্কর দরজাটা নিজেই বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ভেতরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছু যেন বলবার ছিল কাউকে, কিন্তু না বলেই আবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। ওপরের ঘরটায় তালা লাগানো ছিল। ক্ষীরোদা এসে আস্তে আস্তে পেছনে চাবি নিয়ে দাঁড়িয়েছিল। দীপঙ্কর বললে, দাও, চাবিটা আমাকে দাও, আমি খুলছি।
কিন্তু চাবিটা দিতে গিয়ে হঠাৎ হাত ফুসকে ঝনঝন শব্দে সেটা পড়ে গেল সিমেন্টের মেঝের ওপর। আর দীপঙ্করের মনে হলো যেন সেই সঙ্গে ক্ষীরোদার কুমারী জীবনের সমস্ত লজ্জা, সমস্ত সম্ভ্রম সব যেন ভেঙে চুরমার হয়ে গেল এক মুহূর্তে। ক্ষীরোদা সেইখানে দাঁড়ালো না, তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে সেই অন্ধকারের মধ্যে আত্মগোপন করে যেন বাঁচল। তখনও তার বুকটা ঢিপ ঢিপ করছে। ক্রফোর্ড সাহেব সব শুনলেন। বললেন, আমি সবই জানি সেন, পুলিশ আমাকে রেফার করেছিল। মিস্টার ক্রফোর্ডকে বেশি বলতে হয় না, বেশি কথার লোকও সে নয়। দু একটা কথার পর আবার সেই কামরা, আবার সেই চেয়ার, আবার সেই আলোচনা, আবার সেই কানাকানি, সেকশানে সেকশানে আবার সেই কথা চালাচালি। এতদিন অভয়ঙ্কর কোনো রকমের কাজ চালিয়েছিল, সেও যেন হাঁপ ছেড়ে বাঁচল। অভয়ঙ্কর বললে, মিস্টার ঘোষালের কেস সম্বন্ধে কিছু শুনেছ? দীপঙ্কর বললে, না, কিছুই শুনিনি তো। আপিসে এসেছিল মিস্টার ক্রফোর্ডকে ইনফ্লুয়েন্স করতে, কিন্তু মিস্টার ক্রফোর্ড বলে দিয়েছে হি নোজ নাথিং, হেঁকে রিফিউজ করে দিয়েছে। এইসব কথার কান দেবার মতো মনের অবস্থা দীপঙ্করের ছিল না। অনেক ফাইল জমে গেছে টেবিলে। এতদিন অফিসের বাইরে থেকে যেন একদিক থেকে সে বেঁচেই ছিল। অভয়ঙ্কর বোধ হয় আরও অনেক কথাই বলতে চেয়েছিল, কিন্তু দীপঙ্করই গা করলেন না তেমন। বললে, আমার মনটা আজকে ভালো নেই অভয়ঙ্কর। হোয়াই? তোমার আবার ওরিস কি? তুমি তো এখনো ব্যাচেলার। সেসব অভয়ঙ্কর ঠিক বুঝবে না, আর অত কথা ওদের সঙ্গে না বলাটাই ভালো। সকাল থেকে যে কত ঝঞ্ঝাট চলেছে তা কেমন করে বোঝাবে দীপঙ্কর? সকালবেলা ডাক্তার নিয়ে গিয়ে সতীকে দেখিয়েছে, তারপর ওষুধ কিনে দিয়েছে, তারপর তাড়াতাড়ি বাড়িতে এসে ভাত খেয়েই চলে এসেছে আপিসে। হঠাৎ যেন কি কথা একটা মনে পড়ে গেল। মধুকে বললে, লক্ষণবাবুকে একবার ডাকো তো। লক্ষণ সরকার আসতেই দীপঙ্কর বললে, বসো, তোমার সঙ্গে একটা কথা আছে। লক্ষণ সরকার একটা চেয়ারে বসলে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তোমার কে আছে সংসারে? হঠাৎ এই প্রশ্নে লক্ষণ সরকার যেন একটু বিব্রত হয়ে পড়ল। দীপঙ্কর বললে, এটা আপিসের কাজের কথা নয়, আমি অন্য কথা জিজ্ঞেস করছি তোমাকে। কে কে আছে তোমার সংসারে? এই কথা আগেও একবার জিজ্ঞেস করেছিল দীপঙ্কর। আজকে আবার কেন এই কথা জিজ্ঞেস করছে লক্ষণ তা বুঝতে পারলে না। বললে, আমি তো বলেছিলাম তোমাকে আমার আর কেউ নেই। কোন গ্রেড এখন তোমার? লক্ষণ সরকার বললে, সেসব বলতেই একদিন তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার দেখা পাইনি, একটি মেয়ে দরজা খুলে দিয়েছিল। দীপঙ্কর অবাক হয়ে গেল। বললে, আমার বাড়িতে গিয়েছিলে? কেন? এই সব কথাই বলতে। আসলে সেকশনে সবাই আমাকে ডাউন করবার চেষ্টা করে। কেন? তুমি আমাকে চাকরিতে ঢুকিয়েছ বলে। দীপঙ্কর বললে, ওতে কিছু মনে করতে নেই লক্ষণ। দোষ যখন একজন লোক খুঁজে বার করতে চেষ্টা করে তখন দোষ বেরোবে, দোষ না থাকলেও দোষ বেরোবে। আমাকে প্রাণমথবাবু বলেছিলেন, এইসব দোষ ত্রুটি সত্ত্বেও কাজ করে যেতে হবে। কাজ বন্ধ করলে শত্রুদেরই সুবিধে। এই আমাকেই দেখো না, তুমি এখন যেই চেয়ারটাতে বসেছ, একদিন আমি ওই চেয়ারটাতে বসতুম। তারপর মাইনে বেড়েছে, পজিশন বেড়েছে, তাই বলে শত্রুতা কি একটুও কমেছে? বরং দিনের পর দিন উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে নিন্দে, পরশ্রী কাতরতা বেড়েই চলেছে। একে এড়িয়ে যাওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া, এতে ভয় পেতে নেই। এটা না হলে বুঝতুম আমার উন্নতি হয়নি। রবীন্দ্রনাথ বলেছেন, শত্রু সৃষ্টি শক্তির লক্ষণ। তোমার আমার শক্তি আছে, তাই শত্রুতা হয়। আর তাছাড়াও
এটা বাঙালিদের স্বভাব। সুভাষ বোসের কত শত্রুতা করেছে কংগ্রেস তা জানো? প্রাণমথবাবু বলতেন, এ শত্রুতার ঊর্ধ্বে উঠতে হবে একদিন। তারপর একটু হেসে বললে, তোমারও নিশ্চয়ই মনে আছে একদিন তুমিও আমায় কত চাঁটি মেরেছিলে। লক্ষণ সরকার মাথা নিচু করল। দীপঙ্কর আবার বললে, রামের সবচেয়ে বড় শত্রু রাবণই তো। কিন্তু রাবণই আমাদের রামের সবচেয়ে বড় ভক্ত, তা তো জানো। রাবণ সীতাহরণ না করলে রামের বীরত্ব দেখাবার সুযোগই হতো না। হতো কি? তারপর হঠাৎ বললে, থাক গে এইসব কথা, আমি তোমাকে অন্য একটা কথা বলতে ডেকেছিলাম। তুমি বিয়ে করবে? বিয়ে? লক্ষণ সরকার যেন আকাশ থেকে পড়ল। হঠাৎ দীপঙ্কর তাকে ঘরে ডেকে নিয়ে এসে বিয়ের কথা পারবে, এই কথা সে কল্পনাও করতে পারেনি। বিয়ে করলে খাওয়াবে কি সে? বিয়ে করলে সংসার করবে কোথায়? আর বিয়ে করলে সংসার চালাবে কেমন করে? সেসব কথা তোমায় ভাবতে হবে না। তুমি মেসে আছো, সারা জীবনটাকে একটা খেলা ধরে নিয়েছো। এতদিন পর তোমার চৈতন্য হয়েছে, তাই এসেছো এখানে চাকরি করতে। তুমি তো দেখেইছ জীবনটাকে যা ভেবেছিলে জীবন তা নয়। এ সংসারে বেঁচে থেকে ভোগ করতে গেলে কিছু যোগ করতে হয়। শুধু খাওয়া পড়া, খাওয়া শোয়া, এ নিয়ে তো জানোয়ারেরাও থাকে। মানুষকে আরও বাড়তি একটা কর্তব্য পালন করতে হয়, একটা দায়িত্ব ঘাড়ে নিতে হয়। বিয়ে করাটাই কি সেই দায়িত্ব? দীপঙ্কর বললে, না, বিয়ের সঙ্গে সঙ্গে মানুষের অনেকগুলো কর্তব্যবোধ জাগ্রত হয়, তাই বিয়েটাকে এত উপকারিতা বলে, নইলে আর কিছুই নয়। কিন্তু তুমি তুমি তো বিয়ে করনি শুনেছি। দীপঙ্কর বললে, হয়তো আমিও একদিন বিয়ে করব, কিন্তু আমার কতগুলো দায়িত্ব আছে, সেগুলো শেষ না করতে পারলে স্বস্তি পাচ্ছি না। ওসব তুমি বুঝবে না। আমার কেউ না থেকেও আমার অনেক গলগ্রহ। কিন্তু আমি যে সব মিলিয়ে 43 টাকা হাতে পাই। দীপঙ্কর বললে, আমি একদিন 33 টাকা পেয়েছি। লক্ষণ বললে, তোমার কথা আলাদা, তোমরা লেখাপড়া শিখেছ, তোমরা ভালো ছেলে। দীপঙ্কর বললে, সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তো রইলুমই। এমন অনেককেই আমায় দেখতে হয়, অনেকের দায়িত্বও নিতে হয়। না হয় তোমার দায়িত্বটাও ঘাড়ে নেব। তুমি এখন যাও, তোমাকে ঠিক সময় খবর দেব। লক্ষণ সরকার চলে গেল। সেকশনে যেতেই সবাই মুখ উঁচিয়েছিল, সবাই হুমড়ি খেয়ে পড়ল লক্ষণের ওপর। কি হলো দাদা, কি বললে সেন সাহেব? খুব সাবধান মশাই, সেন সাহেব বড় হুইমজিক্যাল লোক। এমনিতে বেশ ভালো মানুষ, কিন্তু খেপে গেলে আর কারণ নয়। পুলিনবাবু বললে, কারোর ভালো দেখতে পারে না মশাই, ক্লার্কদের ওপর একটা জাত শত্রুতা আছে। নিজে একদিন ক্লার্ক ছিল কি না। কেজি দাসবাবু বললেন, তোমরা থামো তো হে, কি জন্য আসলে আপনাকে ডেকেছিল তাই বলুন তো। লক্ষণ সরকার কিছু বলবার আগেই কেজি দাসবাবু বললেন, আমি আপনাকে পই পই করে বলেছি সেন সাহেবকে ফাইল পাঠালে আমাকে একবার দেখিয়ে পাঠাবেন। ইংরেজির ভুল দেখলে সেন সাহেব খেপে ওঠে। কেন, আপনাকে আমি বলিনি? অসবরণ সাহেবের নোট ফাইলের তলাতেই তো রয়েছে, একটু তো চোখ বুলিয়ে নেবেন নাকি। তারপর উপদেশের ঝড় বইতে লাগলো। আপনারা যদি আপিসের পর বাড়ি না গিয়ে রোজ অন্তত 8 ঘন্টাও ফাইলগুলো পড়েন, তাহলে কাজের কাজ হয়। আপনাদেরই উপকার হয়, আমার আর কি। আপনারা সব আজকালকার ছেলে, 5টা বাজলেই বাড়ি। আরে বাড়িতে গিয়ে আছেটা কি? এত সকাল সকাল বাড়িতে গিয়ে কি লাভ হয় শুনি? বউর চুল বাঁধা আর গা ধোয়া দেখা ছাড়া আর কি কিছু লাভ আছে? তাও তো এতদিনে পুরনো হয়ে গেল আপনাদের। ছি 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 ছি।
সাকসেসের সার্টিফিকেট। কাজটা যত সোজা ভেবেছিল দীপঙ্কর ততটা সোজা নয়। লক্ষিতি সই দিল্লি থেকে সতীও সই দিলে। কলকাতার ব্যাংকে প্রায় 3 লক্ষ টাকা ছিল ভুবনেশ্বর মিত্রের। সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের টাকা। পৃথিবীর সমস্ত ব্যাংকেই ছিল হয়তো, বাইরের ব্যাংকের টাকা পাওয়া অত সোজা নয়। বার্মার ব্যাংকে কত টাকা ছিল কে জানে। কলকাতার একটা ব্যাংকের হিসেব পাওয়া গেল অনেক কষ্টে। যেই ভদ্রলোক অফিসের বড়বাবু, তিনি শেষকালে বলেছিলেন, আমরাও কিছু পেয়ে থাকি স্যার। কি পেয়ে থাকেন? দীপঙ্কর একটু অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে। ভদ্রলোক আজ 20 বছর এই কোর্টে চাকরি করছেন। দীপঙ্কর কতদিন এসেওছে, কতদিন টেলিফোন করেছে, কতদিন নিজে আপিস থেকে এইখানে এসে ধর্ণা দিয়েছে। কি মশাই, হলো আমার কেসটা? প্রথম প্রথম গাই করতো না। আরাম করে পান খেতেন, সিগারেট খেতেন, আর বলতেন, অত শিগগির কি আর হয় মশাই? সরকারি টাকা কি আর অত শিগগির যদি পাওয়া যাবে, তাহলে এতগুলো লোক এখানে কি আর ঘাস কাটতে এসেছে? কিন্তু টাকা তো গভর্নমেন্টের পকেট থেকে দিচ্ছে না। ভদ্রলোক বলতো, দেখুন, এ মুদিখানা নয় যে 1 পয়সার বেনে মশলা চাইলেন আর ঠোঙায় পুড়ে বাড়ি নিয়ে চলে গেলেন। এর নাম কোর্ট। এখানে চাপরাশি থেকে শুরু করে মুহুরি, মোক্তার, উকিল, জজ, ম্যাজিস্ট্রেট পার হয়ে তবে যে মোক্ষ লাভ হয়। এইখানে দপ্তরে যেসব লোক কাজ করছে দেখছেন, এরা লোক নয়, এরা সব সাক্ষী গোপাল। এই এতগুলো সাক্ষী গোপালকে তুষ্ট করতে পারলে তবে এইখানে কার্যসিদ্ধি হয়। তা শেষকালে একদিন ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন, তা ভদ্রলোকের মাত্র 2 মেয়ে, আর কেউ নেই? দীপঙ্কর বলেছিল, না। তা জামাই না এসে আপনি যে আসেন তাগাদা করতে, আপনি কে? আমি কেউ না। ভদ্রলোক বলেছিলেন, কত লোকের কত সম্পত্তি আর কত টাকা যে এইখানে এমনি এমনি পড়ে আছে, তার কোনো হিসেব নেই মশাই। দীপঙ্কর বলেছিল, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলেই সকলের উপকার হয়। ভদ্রলোক বলেছিলেন, আমরা কেন উপকার করতে যাব মশাই? আমরা কত মাইনে পাই তা জানেন? যদি উপরির টান না থাকে তো কোর্টে কোনো শালা চাকরি করতে আসতো। মাইনেতে আমাদের কি হয় মশাই? মাইনেতে আমাদের পান সিগারেটের খরচও ওঠে না। দীপঙ্কর শেষ দিনে কিছু দিয়েছিল ভদ্রলোককে, ঠিক ঘুষ নয়। ভদ্রলোক শেষকালে ভিক্ষে চেয়েই নিয়েছিল বলতে গেলে। বলেছিল, সে আমরা এটা ভিক্ষে বলেই নিচ্ছি স্যার, মনে করুন দান খয়রাতি করলেন না হয়। আপনারা বড় বড় লোক, কত দিকে কত টাকা খরচ করেন, কিন্তু আমাদের অবস্থাটার কথা একবার বিবেচনা করবেন না? এই টাকার উপর নির্ভর করেই আমাদের ফর্সা জামা কাপড় পরতে হয়, মেয়ের বিয়েতে তত্ত্ব করতে হয়, আবার লৌকিকতাও করতে হয়। ছোট লোক মুচি মেথর হলে বেঁচে যেতুম মশাই। আমরা যে আবার ভদ্রলোক, ভদ্রলোকেদের যে অনেক জ্বালা। যাক, তা শেষ পর্যন্ত সব ঝঞ্ঝাটি চুকল। লক্ষ্মীটি কয়দিন থেকে কেবল চিঠি লিখছিল, টাকার জন্য সেখান থেকে তাগাদা দিচ্ছিল বারবার। কোর্ট থেকে আপিসে ফিরে 2-1টা কাজ সেরে আবার বেরিয়ে পড়ল। এমন সকাল সকাল আপিস থেকে বেরোনো হয় না কখনো। লালবাজার থানার কাছে আসতেই হঠাৎ থমকে দাঁড়াতে হলো। পুলিশ 2 হাত বাড়িয়ে রাস্তাটা আটকেছে। একটা ট্যাক্সি থানার মধ্যে ঢুকবে। গাড়িতে পুলিশ ইন্সপেক্টর বসেছিল, কনস্টেবল বসেছিল, আর পেছনে দীপঙ্কর অবাক হয়ে গেল সতীর শাশুড়িকে দেখে। পেছনের সিটে সতীর শাশুড়ি বসে আছেন। ট্যাক্সিটা গিয়ে থানার উঠোনের সামনে দাঁড়ালো। ইন্সপেক্টর নামল, কনস্টেবলরাও নামল, আর সকলের শেষে মোটা শরীর নিয়ে অতি কষ্টে নামল সতীর শাশুড়ি, নয়নরঞ্জিনী দাসী। দীপঙ্কর আর 1 পাও নড়তে পারলে না।
নয়নরঞ্জিনী দাসী হঠাৎ থানায় কেন এলেন? দীপঙ্কর কি ভুল দেখছে নাকি? কিন্তু না, এই তো সেই একই রকম চেহারা, সেই থান, সেই সাদা সেমিজ, সাদা মাথার চুল, সেই ধপধপ করে হাঁটার ভঙ্গি, সেই কপালে ব্যান্ডেজ বাঁধা। দীপঙ্কর আবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগল। সতীশ শাশুড়ি এখানে কেন এমন সময়? ট্যাক্সি থেকে নেমে কনস্টেবল দুজন দুই পাশে দাঁড়ালো। সতীশ শাশুড়ি একবার এদিকে চাইলেন, আরেকবার ওই দিকে চাইলেন। কোন দিকে যেতে হবে যেন বুঝতে পারলেন না। কনস্টেবল দুজন তাকে সামনে একটা দরজার মধ্যে নিয়ে গিয়ে দাঁড়ালো। পুলিশ ইন্সপেক্টর আগে আগে ঢুকে পড়ল। দীপঙ্কর কেমন যেন হতবাক হয়ে গিয়েছিল। গেটে পাহারা দিচ্ছিল আরেকজন কনস্টেবল। দীপঙ্কর গিয়ে জিজ্ঞেস করলে, ট্যাক্সি থেকে কে নামলো? কন বাবুজি, কিধার? দীপঙ্কর বুঝিয়ে বললে, ওই যে বিধবা মেয়ে মানুষটি কনস্টেবলটা ভেতরে নিয়ে যাচ্ছে। কে ও? কনস্টেবল চেয়ে দেখলে, বললে, ও আসামি হুজুর, জেনা না আসামি। জেনা না আসামি? দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, তুমি ঠিক জানো? কনস্টেবল বললে, বাবুজি জামানা বহুত খারাপ হয়েছে আজকাল। আজকাল দুনিয়া भी বদলে গিয়েছে। জেনানা আসামি भी আজকাল হরদম হচ্ছে। যত মারদানা আসামি তত জেনানা আসামি হচ্ছে। দুনিয়া में सभी लोग রাতও রাত আসামি হয়ে গেল। তারপর হেসে বললে, এইবার দেখে নেবেন বাবুজি, পুলিশ भी জেনানা হয়ে যাবে। রাত্রে বাড়ি ফিরে এসে ভালো করে ঘুম হলো না। সকালবেলাতেই চলে এলো গড়িয়াহাটের বাড়িতে। সারা রাত দীপঙ্কর কেবলই ভেবেছে, সত্যি কি সতী শাশুড়িকে শেষ পর্যন্ত আসামি হতে হয়েছে থানায়? পৃথিবীর সমস্ত মানুষ কি একেবারে দাগী হয়ে গেল? তাহলে এই বিরোধ কেন? বিরোধ না থাকলে তো এই সম্মান অসম্মানের প্রশ্নই ওঠে না। বিরোধ না থাকলে তো এই বিপর্যয়ও থাকে না। কিন্তু কেন বিরোধ থাকবে পৃথিবীতে? সারাদিন আপিসের অপমান, তারপর কোর্টে অতক্ষণ হত্যা দেওয়া, তারপর সন্ধেবেলা ক্লান্ত হয়ে খানিকক্ষণের জন্য সতীর সঙ্গে দেখা করে আবার চলে এসেছিল বাড়িতে। এত ক্লান্তির পর ঘুম হওয়ারই কথা ছিল, কিন্তু তবুও ঘুম এলো না সারা রাত। অভয়ঙ্কর বলতো, মিস্টার সেন, বাড়ি গিয়েও কি আপনি ফাইলের কথা ভাবেন নাকি? ফাইলের কথা? দীপঙ্কর মনে মনে হেসেছিল। তা ফাইল বই কি, জীবনটাও তো একটা ফাইলই। একদিন ফাইলের জন্ম হয় একখানা কাগজকে কেন্দ্র করে। সেই কাগজটাকেই ঘিরে গড়ে ওঠে জঞ্জাল। ভাবনার সমস্যা জমে জমে মোটা হতে থাকে ফাইল। এদিক ওদিক নানা দিক থেকে তার মাথায় এসে জমা হয় করসপন্ডেন্স। কত সাহেব, কত বড়বাবু তার ওপর নোট লেখে। তারপর আবার একদিন লাল ফিতে বাঁধা হয়ে যায় চিরকালের মতো। তখন তার সমাধি হয় রেকর্ড সেকশনের মাচার ওপর। তখন আর তাকে কেউ ছয় না, কেউ দেখেও না তার কি হলো। তা মানুষ ফাইল নয় তো আর কি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।